কেন আপনারা জানেন যে আজকে বাংলাদেশ একটি নির্বাচনের মাধ্যমে নতুন একটি সরকার হয়েছে, বিরোধী দল হয়েছে। 2024-এর গণ অভ্যুত্থানে আমরা যে বিজয় অর্জন করেছিলাম, সেই বিজয়ের ফলাফল হিসাবে দীর্ঘ 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছেন। জনগণের সমর্থন নিয়ে, জনগণের রায়ে সেই সরকার ছিলেন। সেই সময় বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ কয়েকটি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। 33টি দল একতাবদ্ধ হয়ে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, আমাদের সংবিধান সহ গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো ক্ষেত্রেই যে সংস্কারের প্রস্তাব আমরা করেছিলাম এবং এই সংস্কারের প্রস্তাবের আলোকে জুলাই জাতীয় সনদ 2025 আপনারা জানেন স্বাক্ষরিত হয়েছিল, যার একটি অংশ ছিল গণভোটের মাধ্যমে সেই সংস্কারের প্রস্তাব বাংলাদেশে কার্যকর হবে। 2026 সালের 12 ফেব্রুয়ারি ঐতিহাসিক এই নির্বাচনে এদেশের মানুষ দুটো ভোট দিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কার প্রস্তাবের জন্য যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে সে পক্ষে গণভোটে ভোট দিয়েছে। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের একটি ব্যতিক্রম ধরনের নির্বাচন। দুটো ভোট এদেশের জনগণ দিয়েছেন এবং জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি প্রায় 70% ভোটে গণভোটে সংস্কারের প্রস্তাবগুলো অসাধারণভাবে জনসমর্থন নিয়ে সেটি হাত উল্টা বিজয়ী হয়েছে। বাংলাদেশের ইতিহাসে একসাথে দুই দল বসে আলোচনা করে কোন সমাধান অনেক সময় দিতে পারেন নাই, যেখানে দীর্ঘ 8টি মাসের মতো প্রায় 33টি দল একসাথে বসেছেন, আলোচনা করেছেন, তর্ক বিতর্ক হয়েছে, পক্ষে বিপক্ষে কথা বলেছেন, কিন্তু ফাইনালি 48টি গুরুত্বপূর্ণ বিষয় আমরা একমত হয়েছি। প্রথমত ছিল 166টি, পরে 84টি এবং মৌলিকভাবে 48টি বিষয়ে সবগুলো দল মিলে আমরা একমত হয়েছি। এই একমত হওয়ার পিছনে কারণ এগিয়ে ছিল যে বাংলাদেশে 2009 থেকে 2024 পর্যন্ত যে শৈল শাসন, বাংলাদেশে যে ফেসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, এটি হয়েছিল বাংলাদেশের বিদ্যমান শাসন ব্যবস্থার মধ্যে, বাংলাদেশের গঠনতন্ত্র বা সংবিধানের মধ্যে অনেক পার্থক্য ছিল। ক্ষমতায় যারা এসেছিলেন 2009 সালে, তারা তাদের ইচ্ছা মতো সংবিধানকে পরিবর্তন করে দীর্ঘ সময় ক্ষমতা থাকার তারা স্বপ্ন দেখেছিলেন এবং এর মাধ্যমে বাংলাদেশ একটি ফেসিবাদী চরিত্র লাভ করেছিল, যার মাধ্যমে হাজার হাজার মানুষ গুম হয়েছিলেন, প্রশ্রয় পড়েছিলেন। বাংলাদেশ একটি অন্ধকার এবং একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে বাংলাদেশ গিয়েছিল। এই পরিস্থিতিতে 36 জুলাইয়ের মাধ্যমে আপনারা জানেন গণ অভ্যুত্থানে এই ফেসিবাদী সরকারের বিদায় হয়েছে। আমরা জনগণের প্রত্যাশা এটাই ছিল যে গণভোটের যদি আমরা হাত উঠে বিজয়ী করতে পারি, তাহলে আর সামনে বাংলাদেশে আমরা কখনো ফেসিবাদ আর শৈল শাসন আমরা দেখব না। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে একের পর এক সবগুলো সিটি কর্পোরেশনের প্রশাসন নিয়োজিত হয়েছে। দলীয় নেতা কর্মীদেরকে পুনর্বাসনের নামে সেখানে দেওয়া হয়েছে। জেলা পরিষদ, উপজেলা সহ সব ক্ষেত্রে এখন প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে এক রাতে সব কিছুকে সরানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেন জনকভাবে পদত্যাগে বাধ্য করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে যে হয়নি। দুদক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জানেন, সাংবিধানিক প্রতিষ্ঠান, এর সমস্ত কর্মকর্তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।
এতটুকু কি তারা থেমে থাকেন নাই। জাতীয় সংসদের অধিবেশন জুলাই জাতীয় সনদ অনুযায়ী 30 কার্য দিবসের মধ্যে রেখে জুলাই জাতীয় সনদের আলোচনা করার কথা ছিল। 29 তারিখ তারা রেখেছেন। 30 তারিখ বিরোধী দলের পক্ষ থেকে আমরা বলেছি যে আজকে 30 তারিখ শেষ দিন। 30 পঞ্চায়েত দিবসের মধ্যে এই জুলাই জাতীয় সনদ 2025 গণভোটে আবুতে পাস হয়েছে, তার তো আলোচনা করার কথা। বলেন আপনারা, দেখেন আমরা কি করি। কি করে বলে তারা 14 সদস্যের একটি কমিটি করলেন, যেখানে বিরোধী দল থেকে 3 জন, 11 জন সরকারি দলে রাখলেন। পরিণাম যা হওয়ার তা হল এককভাবে তারা সিদ্ধান্ত নিয়ে এই 133টি গুরুত্বপূর্ণ অর্ডারে, যার মধ্যে কমপক্ষে 25টির মতো আছে অত্যন্ত জাতীয় গুরুত্বপূর্ণ অর্ডারে, এই সবগুলোকে তারা গতকালকে রাতে 12টার মধ্যে রেখেছেন, তার দফা রফা করে ফেলেছেন। বাংলাদেশ আবারও 2024-এর 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশে আমরা আবার ফিরে যাচ্ছি। বক্তারা বলেছেন যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যায়ে সুপ্রিম কোর্টে সচিবালয় স্থাপন হবে। উদ্দেশ্য হচ্ছে নিম্ন আদালত যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে, সরকার ইচ্ছা মতো নিম্ন আদালতকে যাতে বিরোধী দলের বিরুদ্ধে বিপক্ষে যাতে ব্যবহার করতে না পারে। খুবই ইন্টারেস্টিং, বিএনপির ম্যানিফেস্টোতে ছিল যে সুপ্রিম কোর্টের সচিবালয়কে আমরা আরো শক্তিশালী করব। গতকালকে রাতে সেই সচিবালয়ে আদেশ থেকে সেটা রহিত করানো যতটা ড্রপ হয়ে গেছে, সচিবালয় নেই। বাংলাদেশে গত 53 বছরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের কোন নীতিমালাকে করেন নাই। বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল, কেউ করে নাই। অন্তর্বর্তীকালীন সরকার একটি আইন করেছেন এবং সেই আইনে 2025-এর সর্বশেষ পর্যায়ে ডিসেম্বরে 25 জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। একটি সুন্দর সুশৃঙ্খল নিয়ম করা হয়েছে, যাতে প্রকৃত আইনজীবী অথবা জাজ নিয়োগের ক্ষেত্রে যাতে কোনো ধরনের সাবসিডি না হয়। খুবই ইন্টারেস্টিং, সেটাকে তারা ড্রপ করেছে, রহিতকরণ করে দিয়েছে। হাসিনা এইভাবে প্রায় 100 জন বিচারক নিয়োগ দিয়েছিলেন, যারা বাংলাদেশকে ফেসিবাদের দিকে, বাংলাদেশকে স্বৈর শাসনের দিকে নিয়ে গেছিলেন। এই বিচারকদের মধ্যে একটি অংশ বিএনপি আবার সেই রাস্তায় গেল। মানবাধিকার কমিশন খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রতিষ্ঠান, বিরোধী দলের জন্য, সাধারণ মানুষের জন্য, দেশবাসীর জন্য আস্থার জায়গা হচ্ছে এগুলো। এখানে নিরপেক্ষ, নির্দলীয়, সাহসী, নীতিবান লোক থাকলেই জনগণ সরকারের আক্রমণ থেকে বাঁচতে পারবে। এই দুটোকে এখন মন্ত্রণালয়ের অধীনে নিয়েছেন, অর্থাৎ সরকারের আজ্ঞাবহ হওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এইভাবে গতকালকে রাতে 12টার মধ্যে গুরুত্বপূর্ণ সবগুলো অধ্যাদেশকে হয় রহিত করেছেন অথবা পরিবর্তন করেছেন, এমন সব শর্ত সেখানে দিয়েছেন, যার ফলশ্রুতিতে আগামীতে আর কোন সেবা পাওয়া, নিরপেক্ষ আচরণ পাওয়া, ইনসাফ পাওয়ার আর কোন প্রতি তারা রাখেন না। বাংলাদেশের ইতিহাসে কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা আছে যে আজকে থেকে 1.5 বছর আগে হাসিনার সেই স্বৈরশাসন ছিল, এর বিরুদ্ধে জনগণ খুশি উঠেছিল। বিএনপিও সেই আন্দোলনে ছিল, আমরা সবাই সেই আন্দোলনে ছিলাম। বিএনপি এত তাড়াতাড়ি ভুলে গিয়েছেন, এটা দেশবাসীকে ভাবতে আজকে খুব কষ্ট হচ্ছে। আমরা শুধু এতটুকুই বলতে চাই যে এই দেশের মানুষ হাসিনার মতো লৌহ মানবীকে, ভয়ঙ্কর খুনিয়ার ডাইনিকে রাজপথে মোকাবেলা করেছে। আমাদের হাজার হাজার ছাত্র যুবক তরুণরা রক্ত দিয়েছে। রিস্কাওয়ালা থেকে আরম্ভ করে সাধারণ মানুষের রক্তের উপর দিয়ে এই বিপ্লব সম্পন্ন হয়েছে। 30,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন, পঙ্গু আছেন, চোখ হারিয়েছেন। হাসিনার মতো শক্তিশালী শৈলদের আপনি হতে পারবেন না। গতকালকে আপনারা জানেন, গত পরশু শেরপুরে এবং বগুড়া দুটো নির্বাচন ছিল। আমরা আশা করেছিলাম যে গণতান্ত্রিক সরকারের নির্বাচন সুস্থ, সুন্দর, গ্রহণযোগ্য হবে।
কিন্তু আগের কাজ আগে ভোট ডাকাতি হয়েছে, কারচুপি হয়েছে, এজেন্টদেরকে বের করে দেওয়া আছে, ইচ্ছা মতো যা ইচ্ছা তারা করেছে। বিএনপির আচরণ থেকে আমাদের মনে হয় যে আমার মাগুরা মার্কা নির্বাচনে তারা যাচ্ছে। বিএনপিকে স্মরণ রাখতে হবে মাগুরা মার্কা নির্বাচন করে তাদের পরিণাম কি হয়েছিল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা বিরোধী দলের পক্ষ থেকে সংবিধানের প্রথম দিনই আমরা বলেছি, সংসদের প্রথম অধিবেশনে বলেছি যে আমরা একটি দায়িত্বশীল গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব।